বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় তুলে ধরছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের সাজেশন। আজকের সাজেশনটা কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে নয়, কারণ তোমরা জানো যে আমি একদম প্রথম পর্যায়ে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন শেয়ার করেছিলাম। প্রশ্নগুলো ছিল অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া থাকবে। এবার যেটা এই মুহূর্তের আলোচনা সেটা হচ্ছে আজকের প্রশ্ন কিন্তু অসংখ্য নয়, আজকের প্রশ্ন একদম ডিফিকাল্ট প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্ন তোমার প্রশ্নপত্রে ছাপাতে চলেছে ঠিক সেরকম কিছু প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরবো। আজকের প্রশ্ন একদম পুরো গুনে গুনে প্রশ্ন, 8টা করে প্রশ্ন আজ আমি তোমাদের জন্য শেয়ার করছি। অর্থাৎ মোট আমাদের কটা প্রশ্ন লিখতে হয়? 5টা প্রশ্ন লিখতে হয়, তাই তো। ক বিভাগ থেকে আমাদের 2টো প্রশ্ন, খ বিভাগ থেকে আমাদের 2টো প্রশ্ন বাধ্যতামূলক, আর যে কোনো বিভাগ থেকে আমাদের আরও একটা প্রশ্ন। মোট 5টা প্রশ্নের উত্তর আমাদের করতে হয়। মার্কস হলো 5 8 40। এই 40 মার্কের জন্য কিন্তু আমাদের ইতিহাস প্রশ্নে ক বিভাগ থেকে 4টে প্রশ্ন আসে এবং খ বিভাগ থেকে 4টে প্রশ্ন আসে। তো এই 4টে প্রশ্নের জন্য আমি আজ তোমাদের জন্য 8টা প্রশ্ন শেয়ার করব এবং খ বিভাগের 4টে প্রশ্নের জন্য তোমাদের কাছে 8টা প্রশ্ন শেয়ার করব। এই মোট 8টা প্রশ্ন যদি তুমি রেডি করতে পারো তাহলে আশা রাখবো পরীক্ষাতে যে 8টা প্রশ্ন আসবে সেই 8টা প্রশ্নই তোমরা কমন পাবে। তোমাদের লিখতে হবে মাত্র 5টা। আমি বলবো যেহেতু প্রশ্ন সংখ্যা খুব কম করে তোমাদের সামনে শেয়ার করছি, একদম পুরো ক্রিটিক্যালভাবে সাজেশনটা রেডি করে তোমাদের সামনে শেয়ার করছি, সেখানে দাঁড়িয়ে কোনো প্রশ্ন বাদ না দিয়ে ভালো করে পড়ে যাবে, কারণ তোমরা কিন্তু লাস্ট এই পদ্ধতির ব্যাচ। তো লাস্ট ব্যাচ যেন কোনো কারণবশত মিস্টেক না হয়, এবং আমাদের ইতিহাসের বা অন্যান্য বিভিন্ন সাবজেক্টের যে সাজেশনের অভিজ্ঞতা থেকে দেখেছি আমাদের এই সাজেশন কিন্তু হুবহু কমন চলে আসে, যে কারণে আজকের সাজেশনটা কিন্তু খুবই মারাত্মক। কিছু কথা অবশ্যই বলতে হবে, যেহেতু আমাদের 8 মার্কের প্রশ্ন, পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে। বারবার বলছি, পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে। 8 মার্কের প্রশ্নে 10 থেকে 12টা করে পয়েন্ট যদি ডাইরেক্ট প্রশ্ন, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ডাইরেক্ট প্রশ্ন আসে না। আমাদের কীভাবে প্রশ্ন আসে? প্রশ্নগুলো পার্ট মার্কিং থাকে, 4+4 বা 5+3। যদি 4 মার্কের প্রশ্ন আসে তাহলে সেই 4 মার্কের প্রশ্নটার জন্য 6টা করে পয়েন্ট লেখার চেষ্টা করবে। 3 মার্কের যে পার্টটা থাকবে, 3 মার্কের পার্টের যদি প্রশ্ন আসে তাহলে সেখানে 5টা পয়েন্ট লেখার চেষ্টা করবে, এবং 5 মার্কের পার্ট যদি আসে সেই পার্টের জন্য 8টা করে পয়েন্ট লিখবে। তাহলে কি বললাম? আমাদের যে 8 মার্কের প্রশ্ন, সেই 8 মার্কের প্রশ্ন ব্রেকিং করে আসে, অর্থাৎ 4+4, 5+3 এইভাবে আসে, এবং ডাইরেক্ট 8 মার্কেরও আসে। যেমন ধরো এবছর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যদি বলতে হয় তাহলে তোমাদের আমি বলি, যেটা হচ্ছে তোমার ওই খুব ইম্পর্টেন্ট, যাই হোক আমরা সাজেশনে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো বললাম যে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, তো সেই রাজা রামমোহন রায়ের অবদান ওপেন 8 মার্কের প্রশ্ন। এখানে দাঁড়িয়ে এই 8 মার্কের জন্য কিন্তু ন্যূনতম 12টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে, মানে ডাইরেক্ট 8 মার্কের প্রশ্ন আসলে 12টা পয়েন্টে উত্তর লিখবে। যদি 4 মার্ক পার্ট মার্ক থাকে 4 মার্কের জন্য চেষ্টা করবে 6টা পয়েন্টে ন্যূনতম, তার থেকে বেশি হলে ক্ষতি নেই, কম যেন না হয় এই বিষয়টার দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে। শর্ট কোশ্চেন আমি অধ্যায়ভিত্তিক তোমাদের জন্য অনেক আগেই শেয়ার করা রয়েছে, সেই প্রশ্নগুলো দেখবে। কিছু গুরুত্বপূর্ণ বান্স খুব দ্রুত তোমাদের জন্য শেয়ার করব, সেগুলোও দেখবে। আর এখন চলো দেখে নিই মূল ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন সংকলন তোমাদের জন্য রেখেছি। আর এই প্রশ্নগুলো যদি রেডি না করা থাকে, চোখ মুখ বন্ধ করে কোনো দিক না তাকিয়ে এই প্রশ্নগুলো অন্তত রেডি করে রাখো। রেজাল্ট আমার নয়, তোমার ভালো হবে, কথাটা কিন্তু মাথায় রেখো। আর অনেকে বলতে পারে যে না 5টা প্রশ্ন বলবো 5টায় কমন চলে আসবে। সব সাবজেক্টে হয় না, কিছু কিছু সাবজেক্টে হয়, সেটা আমরা অবশ্যই বলবো। কিন্তু ইতিহাস এবার আমি তোমাদের বলে দিচ্ছি, যে কটা প্রশ্ন বলছি লাস্ট মিনিট সাজেশন আরও একটা তোমাদের জন্য শেয়ার করব, সেটাও বলে রাখছি। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নগুলো শেয়ার করেছি এই প্রশ্ন যেন রেডি করা চাই, এটুকু বলে রাখলাম। চলো দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন কী কী রয়েছে। একদম বিভাগ কতে সাজানো রয়েছে কী কী প্রশ্ন, এবং বিভাগ খতে কী কী প্রশ্ন আসবে তার পুরোপুরি লিস্ট। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন। তো স্বাভাবিকভাবে আমাদের 2025 ছাত্রছাত্রীদের জন্য সেরা সাজেশন শেয়ার করছি। প্রথমে বলে রাখি, আমাদের 3 দাগে যে প্রশ্ন, সেই 3 দাগের প্রশ্নে কিন্তু আমাদের এই প্রশ্ন আসবে, কারণ 1 দাগের প্রশ্নে আমাদের MCQ থাকে, 2 দাগের প্রশ্নে আমাদের SAQ থাকে। বিভাগ কতে আমাদের 4টে প্রশ্ন স্বাভাবিকভাবে পরীক্ষাতে আসে। এই 4টে প্রশ্নের ভেতরে আমাদের 2টো প্রশ্ন বাধ্যতামূলকভাবে করতেই হবে, এবং একটা কোশ্চেন আমি যে কোনো জায়গা থেকে করতে পারি। এখন যে বিষয় সেটা হচ্ছে যে এই 4টে প্রশ্ন আমি বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করার জন্য আমি বলে রাখি, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ,
এই 4টে প্রশ্নের ভেতরে 1 দাগের প্রশ্নে অথবা পাওয়া যায়, কথাটা খুব ভালো করে বুঝবে। 2 দাগের প্রশ্নে অথবার কোনো গ্যারান্টি নেই, 3 দাগের প্রশ্নেও অথবার কোনো গ্যারান্টি নেই এবং 4 দাগের প্রশ্নেও অথবার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ একমাত্র 1 দাগের প্রশ্নটাই কিন্তু অথবা থাকে, আর বাদবাকি এই 3টেতে কোনো অথবা থাকে না। কি বললাম, বোঝা গেল? তো আমি ঠিক সেইভাবেই তোমাদের সামনে প্রশ্ন সংকলন শেয়ার করছি, এই প্রশ্নগুলো দেখে যাবে। প্রথম প্রশ্ন, মিথ বা উপকথা ও লিজেন্ড বা পুরাকাহিনী বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এর সঙ্গে আরও একটা কোশ্চেন আমি দিয়েছি, যেটা হচ্ছে পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? আমি বলবো এই দুটো প্রশ্নের ভেতরে একটা কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে, অর্থাৎ এই দুটো প্রশ্নের ভেতরে জন্য একটা কোশ্চেনও বাদ না থাকে, একদম পরিষ্কার কথা। মিথ, লিজেন্ড আর একটা হচ্ছে পেশাদারি ইতিহাস, খুব খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, যদি অনেকে জিজ্ঞাসা করো স্যার আগের বার কী এসেছিলো, আমি সেটাও একটু বলে দিই। 2024 সালে, মানে এর আগের বছর, এই জায়গা থেকে এসেছিল তোমার জাদুঘর বা সংগ্রহশালার প্রকারভেদ। ঠিক আছে, এবার ওটা আসার কোনো সম্ভাবনা নেই। এই দুটো প্রশ্ন যে দুটো বললাম খুব ভালো করে পড়ো। দ্বিতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্বের আলোচনা। ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু বাদ দেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন, অবশিল্পায়ন কাকে বলে? কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলো কী কী? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলার দেওয়ানি লাভ করে? দেওয়ানি লাভের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, যেটা তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা যেন বাদ না যায়, আমি বলে দিচ্ছি, মানে এই যে 8টা প্রশ্নের ভেতরেও কোনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটাও বলে দিচ্ছি। নেক্সট, মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলনের ভূমিকাটা রেডি রাখতে হবে। এবং শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়, আগের বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিল, এবার কিন্তু রাজা রামমোহন রায়টা দেখে রাখবে। তবে আবারও বলছি, এই 8টা প্রশ্নের মধ্যে আমি পরিষ্কার বলে রাখি, এই 8টা প্রশ্নের মধ্যে 1 দাগের 2টো প্রশ্ন, 2 দাগের প্রশ্নটা অর্থাৎ উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ, নেক্সট অবশিল্পায়ন, তারপরে হচ্ছে তোমার 6 দাগের প্রশ্ন চীনের চৌঠা মে, সৈয়দ আহমদ খান এবং আলিগড় আন্দোলন। এই কটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি রেখো, এ কটা প্রশ্ন খুব ভালো করে রেডি রেখো, তোমাদের ভালোর জন্য বলছি। ওকে, এবার আমি আসব বিভাগ খ। বিভাগ খ এর প্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে 1909 খ্রিস্টাব্দে মর্লেমিন্টো সংস্কার আইনের সমালোচনা সহ আলোচনা। তার সঙ্গে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব। এই দেখো, এই যে প্রশ্নটা, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, এই প্রশ্নটাকে একটু টার্নিং করে বা একটু ঘুরিয়ে কিন্তু এখানে আরও একটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে রাওলাট আইন নিয়ে কিন্তু একটা প্রশ্ন দিতে পারে। তো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা যদি তুমি একটু ভালো করে পড়ে রাখো, তাহলে কিন্তু তুমি ওই প্রশ্নটা খুব ভালোভাবে পারবে। এখানে তো ঘুরিয়ে, এই প্রশ্নটাকে ঘুরিয়ে একটু অন্যভাবে দিল যে রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল। কি বললাম, বোঝা গেল? তো এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট, 1909 সালের মর্লেমিন্টো সংস্কার আইন, আমি তো বললাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 দাগের প্রশ্নটা দেখো, এটা মনে হচ্ছে একদম ছাপানো প্রশ্ন, অর্থাৎ পরীক্ষাতে ছাপিয়ে ফেলেছে এরকমই একটা প্রশ্ন। সেটা হচ্ছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। ঠিক আছে। নেক্সট 4 দাগে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটটায় ভারতের কী ভূমিকা ছিল। 5 দাগের প্রশ্ন, যেটা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি কি, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 6 দাগের প্রশ্ন ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 7 দাগের প্রশ্ন মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলো কী কী। 8 দাগের প্রশ্ন স্বাধীন বাংলাদেশ উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। আর একটা প্রশ্ন, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। এই যে প্রশ্ন কটা বললাম, এই প্রশ্ন কটার মধ্যে মোট 9টি প্রশ্ন, আমি তাও সিলেক্ট করে দিচ্ছি তোমাদের। এই 9টা প্রশ্নের মধ্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেখানে ঘুরিয়ে আমি রাওলাট আইনের কথাটা বললাম, সেটা একটু দেখে রাখবে প্রশ্নটা একবার একটু নোটস করে নাও। সেটা হচ্ছে কি বললাম, রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করে। আচ্ছা, তার সঙ্গে বললাম 1909 খ্রিস্টাব্দে মর্লেমিন্টো সংস্কার আইন,
3 নম্বরের প্রশ্নটা তো পড়তেই হবে, সেটা হচ্ছে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ। তারপরে বললাম সুয়েজ সংকট, সুয়েজ সংকটটাও খুব ইম্পর্টেন্ট। আগের বছর আমাদের এসেছিলো তোমার ওই কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এসেছিলো, তো এবার কিন্তু সুয়েজ সংকটটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনটাও দেখে রাখবে। আর ট্রুম্যান নীতি মশাল পরিকল্পনা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মন্ত্রী মিশন, ক্যাবিনেট মিশনের প্রস্তাব, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট যে কোশ্চেনটা রয়েছে, কারণ এই বাংলাদেশের উত্থানে মুজিবুর রহমানের ভূমিকা, এই প্রশ্নটা নিয়ে আমার মনে হয় না একটু দ্বিচারিতাও থাকতে পারে, কারণ এই বছরের জন্য বিশেষ করে, যার জন্য এটাকে অ্যাভয়েড করে যাওয়ার একটা সম্ভাবনা আছে। প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকলেও অ্যাভয়েড করতে পারে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এই স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব এটা দেখে যাবে। এই প্রশ্ন কটা বললাম। তো এই গ্রুপ এ অর্থাৎ গ্রুপ এ ক বিভাগ এবং খ বিভাগ থেকে এই প্রশ্নগুলো বললাম, তার মধ্যে আবার মোস্ট ইম্পর্টেন্ট কী সেগুলোও বলে দিলাম। তো এই প্রশ্নগুলো রেডি করো, এই হলো আমাদের সাজেশন, ইতিহাসের সাজেশন। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।